দেশে ফিরছেন শেখ হাসিনা। ইতিহাসের চাকা কি সবসময় একই নিয়মে ঘোরে, নাকি এক একটি বাঁকে এসে বদলে যায় রাজনীতির চিরচেনা ব্যাকরণ? 1981 সালের 17 মে রক্তচক্ষু উপেক্ষা করে এক ঝড় বৃষ্টির দিনে ঢাকায় এসেছিলেন শেখ হাসিনা। এরপর 2007 সালের 5 মে সেনা সমর্থিত 1/11 সরকারের নিষেধাজ্ঞা আর মামলা হামলার ভয়কে তুড়ি মেরে উড়িয়ে দিয়ে আবারও তিনি ফিরেছিলেন এই বাংলায়। কিন্তু 2024 সালে 5 আগস্টের পর কি সেই একই ইতিহাসের পুনরাবৃত্তি সম্ভব? প্রায় 2 বছর ধরে দিল্লির অতিথি হয়ে থাকা আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা কি এবারও কোনো আন্তর্জাতিক গ্রিন সিগন্যাল ছাড়াই কেবল জনসমর্থনের উপর ভর করে বাংলাদেশে ফিরতে পারবেন? দেখতে পাচ্ছেন মহাখালী বাস স্ট্যান্ড থেকে আগামী 23 জুন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের 77তম প্রতিষ্ঠাবার্ষিকী। এ উপলক্ষে কর্মসূচিতে বাধা দিলে এনসিপি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ পুলিশের ওপর ক্ষুব্ধ হতে পারে দলটির কর্মী সমর্থকরা, এমন আশঙ্কা করছে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। এই পরিস্থিতিতে পুলিশের সব ইউনিটকে সতর্ক থাকার নির্দেশনা জারি করেছে বাহিনীটির সদর দফতর। সতর্কতামূলক চিঠিতে প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনটির ওপর বিশেষ নজরদারির নির্দেশ দেওয়া হয়েছে। কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিক উপলক্ষে সম্ভাব্য সংঘাত এড়াতে দেশজুড়ে সর্বোচ্চ সতর্কতা জারি করেছে পুলিশ। আগামী 23 জুন দলটির প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি রোধে দেশের সব মেট্রোপলিটন পুলিশ কমিশনার, রেঞ্জ ডিআইজি এবং জেলা পুলিশ সুপারদের প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। দিল্লির নির্বাসন থেকে শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণায় সকল পক্ষ যেমন ভয় পেয়েছে, তেমনি শেখ হাসিনাকে কোনো শর্ত দিয়েই ফেরানো সম্ভব নয় বলে বিশ্বস্ত সূত্রগুলো নিশ্চিত করেছে। বাজারে জোর গুঞ্জন যে শেখ হাসিনাকে শর্ত দেওয়া হয়েছে ফেরার জন্য, কিন্তু শেখ হাসিনা স্পষ্টত বলেছেন কোনো শর্ত নয়, নিঃশর্তে স্বাধীন বাংলাদেশে তিনি একজন স্বাধীন নাগরিক হিসাবে, আওয়ামী লীগের প্রধান হিসাবে ফিরতে চান। তিনি বঙ্গবন্ধুর কন্যা, সেটা কেউ চাক বা না চাক। কাজে স্পষ্ট শেখ হাসিনা শুধু ভাবছেন না যে তিনি ফিরবেন, ফিরে তিনি রাজপথে থাকবেন, জামাত এনসিপির মোকাবেলা করবেন আর তারেক রহমান সরকার ক্ষমতায় থাকবেন। শেখ হাসিনা নিশ্চিতভাবে সেই বিশ্বাস রাখছেন যে তিনি যখন ফিরবেন, আওয়ামী লীগ যখন ফিরবেন, যেটা খুব দ্রুত ঘটতে যাচ্ছে, 6 মাসের মধ্যে ঘটতে যাচ্ছে বলে শেখ হাসিনা বলে রেখেছেন, সেই ঘটনাটা যখন ঘটবে তখন আওয়ামী লীগ এমন অবস্থায় থাকবে যে সকল জুলুম অত্যাচারের হিসাব তারা বুঝে নিতে পারবে। তখন যতই সংঘাতের মুখে আওয়ামী লীগকে ঠেলে দেওয়া হবে, ততই সংকটে পড়বে সরকার। সারা দেশে আওয়ামী লীগ নানা ধরনের শোডাউন করছে, মিছিল করছে। এরই মাঝে অনেক ঘটনা তারা ঘটিয়েছে। একাধিক জায়গায় বিএনপির উপরে তারা চড়াও হয়েছে, ককটেল ফাটিয়েছে। এরকম ঘটনা আমরা গণমাধ্যমে আসতে দেখেছি, কিন্তু অনেক ঘটনাই গণমাধ্যমে আসেনি। বিভিন্নভাবে পুলিশের বিভিন্ন সূত্র দিয়ে দাবি করা হচ্ছে যে আওয়ামী লীগ শেখ হাসিনা ফেরার ঘোষণা করার পরে তারা সারা দেশে প্রতিনিয়ত প্রায় প্রতিদিন 27 থেকে 60টি মতো করে ঝটিকা মিছিল, শোডাউন এগুলো করছে, যে সংখ্যা গতকালকে আরও অনেক বেশি বেড়েছে। যদিও গতকালকে আমরা 3-4টা ঘটনা গণমাধ্যমে আসতে দেখেছিলাম। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার দেখবেন বিস্তারিত। তার আগে ছোট করে একটি অনুরোধ, আপনারা যদি এ ধরনের রাজনৈতিক ভিডিওগুলো দেখতে পছন্দ করে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিওটি সবার আগে পাওয়ার জন্য বেল আইকনটি অল করে দিবেন। চলুন দর্শক, কথা না বাড়িয়ে একটি লাইক দিয়ে একে একে সেই ভিডিওগুলো দেখে আসি। দিল্লির নির্বাসন থেকে শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণায় সকল পক্ষ যেমন ভয় পেয়েছে, তেমনি শেখ হাসিনাকে কোনো শর্ত দিয়েই ফেরানো সম্ভব নয় বলে বিশ্বস্ত সূত্রগুলো নিশ্চিত করেছে। বাজারে জোর গুঞ্জন যে শেখ হাসিনাকে শর্ত দেওয়া হয়েছে ফেরার জন্য, কিন্তু শেখ হাসিনা স্পষ্টত বলেছেন কোনো শর্ত নয়, নিঃশর্তে স্বাধীন বাংলাদেশে তিনি একজন স্বাধীন নাগরিক হিসাবে, আওয়ামী লীগের প্রধান হিসাবে ফিরতে চান। তিনি বঙ্গবন্ধুর কন্যা, সেটা কেউ চাক বা না চাক। এই ঘোষণাটি বাংলাদেশের রাজনীতিতে এই মুহূর্তে সবচেয়ে বড় ভূমিকম্পের মতো। কারণ শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা কেবল একটি ব্যক্তিগত সিদ্ধান্ত নয়, এটি বাংলাদেশের রাজনৈতিক সমীকরণকে আমূলে বদলে দেওয়ার একটি ঐতিহাসিক বার্তা। যে বার্তাটি শুনে বিএনপি, যুদ্ধাপরাধী জামায়াত, জুলাই সন্ত্রাসীদের দল এনসিপি সবার হয়ে গেছে, হাঁটু কাঁপছে। এখানে ইতিহাসের একটি অসাধারণ পুনরাবৃত্তি আছে। 45 বছর আগে 1981 সালের 17 মে ভারতে দীর্ঘ 6.5 বছরের নির্বাসন শেষে মাত্র 33 বছর বয়সী শেখ হাসিনা দেশে ফিরেছিলেন। সেই ফেরাটাও ছিল বিপদসংকুল, সেই পথটাও ছিল কাটা বিছানো। বাবাকে হারিয়েছেন 1975 সালে, পরিবারের প্রায় সবাইকে হারিয়েছেন ঘাতকের বুলেটে, তবুও তিনি ফিরেছিলেন। ঢাকা বিমানবন্দরে বিমানের দরজায় পৌঁছে গিয়েছিল লক্ষ লক্ষ মানুষ। সেদিনও বলা হয়েছিল আওয়ামী লীগ শেষ, সেদিনও বলা হয়েছিল হাসিনার পক্ষে আর কিছু করা সম্ভব নয়। আজ 2026 সালে 45 বছর পর আরেকটি নির্বাসনের অবসান ঘটতে চলেছে। এবারও সেই একই ভারত, একই দিল্লি, একই পথ, কিন্তু শেখ হাসিনা এখন আরো পরিপক্ক, আরো দৃঢ় এবং আরো অটল। গত 17 মে আওয়ামী লীগের এক ভার্চুয়াল সভায় যোগ দিয়ে তিনি নাম না করে তারেক রহমানের সরকারের উদ্দেশ্যে বলেছেন, আমার জন্য জেলখানা, ফাঁসির মঞ্চ রেডি করুন, আমার পাসপোর্ট ফিরিয়ে দিন, আমাকে নিয়ে যেতে বিমান পাঠান।
এই বক্তব্যটি কোনো আবেগের বক্তব্য নয়, এটি একজন যুদ্ধক্ষেত্রে অভিজ্ঞ রাজনীতিবিদের সুচিন্তিত রাজনৈতিক ঘোষণা। এই কথাগুলো বলতে যে সাহস লাগে, সেই সাহস কেবল তারই আছে যিনি জানেন তার পেছনে কোটি কোটি মানুষের ভালোবাসা আছে। এখন প্রশ্ন হলো, শেখ হাসিনাকে বিএনপি কি শর্ত দিয়েছিল? কারণ শোনা যাচ্ছে যে বিএনপি শেখ হাসিনাকে ফিরতে দেবে, তবে কিছু শর্ত দিয়েছে। একাধিক সূত্র নিশ্চিত করছে যে বিএনপির হাইকমান্ডের পক্ষ থেকে আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্বের কাছে একটি অলিখিত রাজনৈতিক প্রস্তাব পাঠানো হয়েছিল। প্রস্তাবের মূল কথা ছিল, আগামী 5 বছর বিএনপির নির্বিঘ্নে ক্ষমতায় থাকা নিশ্চিত করতে হবে। আওয়ামী লীগ কিচ্ছু করবে না, আওয়ামী লীগ চুপচাপ বসে থাকবে। বিনিময়ে আওয়ামী লীগের উপরে থাকা সব আইনি এবং রাজনৈতিক বাধা দ্রুত তুলে নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে। বিএনপির হিসেবটা সহজ, আওয়ামী লীগ মাঠে নামলে জামায়াত এবং এনসিপি তাদের ঠেকাতে ব্যস্ত থাকবে, ফলে বিএনপি ক্ষমতার কেন্দ্রে নিরাপদ থাকবে। কিন্তু শেখ হাসিনা এই প্রস্তাব সরাসরি নাকচ করে দিয়েছেন বলে জানা যায়। তার বক্তব্য স্পষ্ট, আওয়ামী লীগের মতো একটি ঐতিহ্যবাহী দল কোনো শক্তির দয়া বা গোপন সমঝোতার ভিত্তিতে রাজনীতিতে ফিরতে পারে না। 11 সময় শেখ হাসিনাকে এরকম অসংখ্য প্রস্তাব দেওয়া হয়েছিল, শেখ হাসিনা মানেননি। এরশাদের সময় দেওয়া হয়েছিল, শেখ হাসিনা মানেননি। এই অনড় অবস্থানটি কেবল রাজনৈতিক কৌশল নয়, একটি আদর্শগত দৃঢ়তার প্রকাশ। যে দল বাংলাদেশকে স্বাধীন করেছে সেই দলের নেত্রী কোনো শর্তের খাঁচায় বন্দী হয়ে ফিরবেন না। এই বার্তাটি সারা বাংলাদেশের কোটি কোটি সমর্থকের হৃদয়ে আগুন জ্বালিয়ে দিয়েছে। এখানে শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের করা মামলার প্রসঙ্গটিও আলোচনায় আসা দরকার। শেখ হাসিনার বিরুদ্ধে যে ট্রাইব্যুনালে বিচার হয়েছে সে সম্পর্কে তিনি নিজেই বলেছেন যে এটি ক্যাঙ্গারু কোর্ট, ক্যাঙ্গারু ট্রায়াল। তিনি স্পষ্টভাবে বলেছেন, ইউনূসের অবৈধ অন্তর্বর্তীকালীন সরকার বেআইনিভাবে 4 বার অধ্যাদেশ জারি করে এই আইনে 37টি পরিবর্তন এনে ট্রাইব্যুনাল পুনর্গঠন করে আমার বিরুদ্ধে মিথ্যা এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বিচার কার্যক্রম পরিচালনা করেছে। এই কথাগুলো সত্য। যে ট্রাইব্যুনাল মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী রাজাকারদের বিচারের জন্য তৈরি হয়েছিল, সেই ট্রাইব্যুনালে বসানো হয়েছে মুক্তিযুদ্ধের চেতনা বিরোধীদেরই। এই বিকৃতি বাংলাদেশের ইতিহাসে এক অন্ধকার অধ্যায় হয়ে থাকবে, কোনো সন্দেহ নেই। এই প্রেক্ষাপটে আরো উল্লেখযোগ্য হলো শেখ হাসিনাকে ভারতে পাঠানোর ঘটনাটি। তিনি 17ই মের সভায় দাবি করেছেন তাকে প্রথমে জানানো হয়নি ভারতে পাঠানোর কথা। নিরাপত্তা কর্মকর্তারা জীবন বিপন্ন হওয়ার যুক্তি দিয়ে দিল্লিতে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছিলেন। অর্থাৎ তথাকথিত গণ অভ্যুত্থানের নামে যে পট পরিবর্তন ঘটানো হয়েছিল তার পেছনে যে পরিকল্পিত ষড়যন্ত্র ছিল, এবং সেই ষড়যন্ত্রে একজন ফ্রান্সে বসে, একজন আমেরিকায় বসে এরকম নির্দেশ দিচ্ছিলেন যে শেখ হাসিনাকে মেরে ফেলা হোক। এগুলো তো এখন স্পষ্ট, এবং শেখ হাসিনা নিজেই এসব এখন ফাঁস করছেন এবং আরো সব তথ্য বেরিয়ে আসছে। এই মুহূর্তে তারেক রহমান সরকারের প্রতিমন্ত্রী মীর শাহে আলম, যে কিনা শুধু প্রতিমন্ত্রী নয়, তাকে তারেক রহমান অর্থ মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির মেম্বার করেছেন, তাকে ব্যবসা দিচ্ছেন, বাণিজ্য দিচ্ছেন, তার ছেলের নামে 4-5টা ইউনিয়ন হয়ে গেছে, তার নামে হয়তো কদিন পরে বগুড়া জেলার নাম বদলে যাবে। সেই লোক বলছে আওয়ামী লীগকে আর বাংলাদেশের রাজনীতিতে ফিরতে দেওয়া হবে না। ভাবুন একবার, চোরের মায়ের কত বড় গলা। আগামী 23শে জুন আওয়ামী লীগের 77তম প্রতিষ্ঠা বার্ষিকীকে কেন্দ্র করে তিনি সতর্কবার্তা দিচ্ছেন। বগুড়া একটি হাসপাতালের অনুষ্ঠানে দাঁড়িয়ে এই হুঙ্কার দিতে হচ্ছে তাকে। এটা তার তো ভয়। তিনি যখন এই হুঙ্কার দিচ্ছেন তার ভয়ে তার হাঁটু কাঁপছে, বোঝা যায়। এই প্রতিমন্ত্রী যে দলের হয়ে কথা বলছেন সেই দলটি ক্ষমতায় আছে, সংসদের 2/3 আসন আছে, পুলিশ প্রশাসন হাতে আছে। তবুও 23শে জুনের আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী নিয়ে এত ভয় কেন বাপু? কারণ ক্ষমতার আসল পরীক্ষা হয় রাজপথে, আর রাজপথের মালিক এখনো নির্ধারিত হয়নি কে। বিএনপির ভিতরেও এই সমীকরণ নিয়ে তীব্র অস্বস্তি আছে। দলটির একাংশ ভাবছে শর্ত মেনে আওয়ামী লীগ ফিরলে জামায়াত এবং এনসিপি বিএনপির ওপর চরম ক্ষুব্ধ হবে, আর শর্ত না মানলে আওয়ামী লীগ নিজেদের শক্তিতেই ফিরবে। তখন বিএনপির হিসেব আরো জটিল হয়ে যাবে। এই দ্বিধার মধ্যে আটকে থাকা বিএনপির কাছে শেখ হাসিনার কোনো শর্ত নয় বা শর্ত দিয়ে শেখের বেটি ফিরবে না এই ঘোষণাটি আসলে ভয়ঙ্কর ভূমিকম্পের মতোই। কারণ এই ঘোষণা বিএনপির সকল কৌশলী হিসাব উল্টে দিয়েছে। রাজনীতিতে একটি প্রবল সত্য আছে, যে নেতা ভয়কে জয় করতে পারেন তিনি ইতিহাস তৈরি করেন। শেখ হাসিনা 1981 সালে ফিরে ইতিহাস তৈরি করেছিলেন। 2007 সালে 11 সময়ে সামরিক সমর্থিত সরকারের সময় কারাগারে বসেও তিনি মাথা নোয়াননি। আর আজ 2026 সালে দিল্লির নির্বাসন থেকে তিনি আবার সেই একই বার্তা দিচ্ছেন, আমি ফিরবো, কিন্তু কারো শর্তে নয়, কারো দয়ায় নয়। ফাঁসির মঞ্চ তৈরি থাকলেও ফিরবো, কারণ বাংলাদেশ আমার, এই মাটি আমার, এই মাটি আমার বাবার রক্তে সিক্ত, এই দেশে আমার ফেরার অধিকার কেউ কেড়ে নিতে পারবে না। শেখ হাসিনার এই দৃঢ়তা, এই অকম্পিত মনোবল, এটি শেখ হাসিনাকে আলাদা করে রাখে বাংলাদেশের রাজনীতির সকল প্রতিপক্ষ থেকে। এটা তারেক রহমান নয়, যিনি বলেন যে আমার ফেরাটা তো আমার উপর নির্ভর করে না, আমার ফেরাটা নির্ভর করে বহু কিছুর উপর। শেখ হাসিনা ফিরে আসেন বাংলাদেশের মানুষের উপর ভর করে। বাংলাদেশের বাকি রাজনীতিকরা ভয় পায়, তারা শর্ত দেয়, তারা নিষেধাজ্ঞা জারি করে।
আর শেখ হাসিনা বলেন প্রস্তুত থাকুন, আমি আসছি। সারা দেশে আওয়ামী লীগ নানা ধরনের শোডাউন করছে, মিছিল করছে। এরই মাঝে অনেক ঘটনা তারা ঘটিয়েছে। একাধিক জায়গায় বিএনপির উপরে তারা চড়াও হয়েছে, ককটেল ফাটিয়েছে। এরকম ঘটনা আমরা গণমাধ্যমে আসতে দেখেছি, কিন্তু অনেক ঘটনাই গণমাধ্যমে আসেনি। বিভিন্নভাবে পুলিশের বিভিন্ন সূত্র দিয়ে দাবি করা হচ্ছে যে আওয়ামী লীগ শেখ হাসিনা ফেরার ঘোষণা করার পরে তারা সারা দেশে প্রতিনিয়ত প্রায় প্রতিদিন 27 থেকে 60টি মতো করে ঝটিকা মিছিল, শোডাউন এগুলো করছে, যে সংখ্যা গতকালকে আরও অনেক বেশি বেড়েছে। যদিও গতকালকে আমরা 3-4টা ঘটনা গণমাধ্যমে আসতে দেখেছিলাম, তার একদিন আগে মহাখালীতে এবং গণভবনের সামনে, বিশেষ করে মহাখালীতে যে ঘটনা ঘটেছিল ককটেল ফাটানো, সেটা বেশ চাঞ্চল্যের সৃষ্টি করেছিল এবং এক নারী কর্মী হেনস্থা হওয়া, সেটাও বেশ চাঞ্চল্যের সৃষ্টি করেছিল। একজন সাংবাদিক দাবি করছেন যে যে পরিমাণ খবর গণমাধ্যমে আসছে তার চাইতে বহুগুণ ঘটনা ঘটছে যেটা পুলিশের নথিতে রয়েছে। এই ঘটনা যেমন আলোচনা হচ্ছে সেটা আপনাদেরকে বিস্তারিত জানাবো। পাশাপাশি আরেকটা ব্যাপার প্রচার করা হচ্ছে, সেটা হচ্ছে যে বিএনপির পক্ষ থেকে আওয়ামী লীগকে বেশ কিছু প্রস্তাব দেওয়া হয়েছে এবং সেই শর্তগুলো যদি তারা মানে তাহলে তাদের রাজনৈতিক যে নিষেধাজ্ঞা, সেই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে। যদি এরকম প্রস্তাব দেওয়া হয়ে থাকে তাহলে প্রস্তাবের জবাবে আওয়ামী লীগ কি জানিয়েছে সেটা একটা বড় প্রশ্ন, কিংবা এই প্রচারণাগুলোই বা কারা করছেন। চলুন একটু ভেতরে ঢুকে বোঝার চেষ্টা করি যে সব মিলিয়ে আওয়ামী লীগ কেন্দ্রিক যে রাজনীতি, সেই রাজনীতির ভেতরে অন্দরমহলে কি হচ্ছে। থাকবেন। বলছিলাম আওয়ামী লীগের নানা ধরনের কর্মসূচি করছে, যেগুলো গণমাধ্যমে উঠে আসছে সেগুলো আমরা জানতে পারছি, কিন্তু গণমাধ্যমে বহু ঘটনা উঠে আসছে না, এমনটা দাবি করা হয়েছে। আমরা দেখেছি যে গত রাতেই কাজী রুনা, একজন সাংবাদিক, অনলাইন কন্টেন্ট ক্রিয়েটর, তিনি পুলিশের বরাত দিয়ে দাবি করছেন যে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা ফেরার ঘোষণার পর সারা দেশে আওয়ামী লীগের শোডাউন গড়ে 27 থেকে 60টি মতো করে প্রতিদিন শোডাউন হয়েছে। এটা কিন্তু একটা বড় তথ্য। তিনি দাবি করছেন যে এটা পুলিশের যে মানে গোপন তথ্য, সেই তথ্য তিনি জেনেছেন। এবং তিনি আরও দাবি করছেন যে গতকালকে 19 জুন এই 19 জুনেই সারা দেশে 77টি ঘটনা ঘটেছে। গতকালকে আমরা গণমাধ্যমের বরাত দিয়ে বেশ কিছু 2-3টা খবর আপনাদেরকে জানিয়েছিলাম। রাজধানীর পল্টন সহ একাধিক জায়গায়, ওদিকে ফেনীতে, মাদারীপুরে এই ঘটনাগুলো আমরা গণমাধ্যমে দেখেছি, কিন্তু গণমাধ্যমে যেগুলো আসেনি সেগুলোর পরিমাণ এত বেশি সেটা হয়তো আমরা ভাবতেও পারছি না। এত বেশি হওয়ার পেছনের কারণ কি? তাহলে কি আওয়ামী লীগের সভানেত্রী দেশে ফিরছেন এই ঘোষণার পরে আওয়ামী লীগের নেতাকর্মীরা সারা দেশে অনেক বেশি উজ্জীবিত হয়েছে এবং এই ঘটনাগুলো ঘটাতে গিয়ে তারা নতুন নতুন মামলায় জড়িয়ে যাচ্ছে, গ্রেপ্তারের মুখোমুখি হচ্ছে এবং অনেকে কারাগারে চলে গেছেন, এরকম ঘটনাও আমরা দেখছি। যদি গতকালকে 19 জুন একই দিনে 77টি এরকম ঘটনা ঘটে, তাহলে পুলিশের যে গোপন নথি 23 জুনকে কেন্দ্র করে আওয়ামী লীগের একটা বড় পরিকল্পনা আছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কিংবা এনসিপি নেতাদের তারা টার্গেট করতে পারে। এই ব্যাপারগুলো যেগুলো পুলিশের গোপন ইনফরমেশনে উঠে এসেছে, সেটা নিয়ে উদ্বিগ্ন হওয়ার যথেষ্ট কারণ রয়েছে। আবার গতকালকে আমরা দৈনিক কালবেলার একটা রিপোর্ট নিয়ে আলোচনা করেছিলাম, যেখানে দাবি করা হচ্ছে যে আগস্ট মাসকে কেন্দ্র করে আওয়ামী লীগ একটা বড় পরিকল্পনা করছে। কাজী রুনার এই তথ্য, মানে যদি পুলিশের ভেতরের তথ্য হয়, অরিজিনাল তথ্য হয়, তাহলে এতে সরকারের উদ্বিগ্ন হওয়ার যথেষ্ট কারণ রয়েছে। এটা যেমন একটা দিক। আরেকটা দিক হচ্ছে আওয়ামীপন্থী কিছু কিছু অনলাইন প্ল্যাটফর্ম, তারা একটা ব্যাপার গতকালকে থেকে, গত রাত থেকে প্রচার করা শুরু করেছে, এটা আমাদের চোখে পড়েছে। সেই ব্যাপারটা হচ্ছে যে বিএনপি সরকারের পক্ষ থেকে আওয়ামী লীগের কাছে বেশ কয়েক দফা প্রস্তাব দেওয়া হয়েছে এবং সেই প্রস্তাবগুলো যদি আওয়ামী লীগ মানে তাহলে আওয়ামী লীগের উপরে যে কার্যক্রম নিষেধাজ্ঞা রয়েছে সেই কার্যক্রম নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে। যে প্রচারগুলো করা হচ্ছে সেই প্রচারগুলোর মধ্যে যেটা রয়েছে, বিএনপির প্রস্তাব আগামী 5 বছর আওয়ামী লীগকে বিএনপির নির্বিঘ্ন ক্ষমতায় থাকার নিশ্চিত করতে হবে, অর্থাৎ ক্ষমতার প্রশ্নে তাদেরকে সরকার পতনের কোনো আন্দোলন করা যাবে না। কৌশলগত যে সমীকরণ, মাঠে ফিরে আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে জামাত ইসলাম এবং এনসিপিকে মোকাবেলা করতে হবে, এটা একটা শর্ত। আইনি শর্ত, যেটা শর্ত মানলে আওয়ামী লীগের উপর থাকা সব আইনি ও রাজনৈতিক বাধা দ্রুত তুলে নেওয়ার আশ্বাস বিএনপির। কিন্তু এই প্রস্তাবগুলো দেয়া হয়েছে, এই দাবি আওয়ামীপন্থী অনলাইন প্ল্যাটফর্ম থেকে যেমন দাবি করা হচ্ছে, তেমনি আবার এই দাবিও করা হচ্ছে যে এই প্রস্তাবের প্রেক্ষাপটে শেখ হাসিনা সম্পূর্ণভাবে এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন। তারা দাবি করছেন যে কোনো বিশেষ শর্ত বা সমঝোতা নয়, নিজস্ব সাংগঠনিক শক্তিতেই ফেরার পক্ষে আওয়ামী লীগের সভাপতি। বিএনপির ভেতরে ভয়ের কথা তারা বলছে যে শর্ত মেনে ফেরার পর আওয়ামী লীগ যদি জামাত এনসিপির সাথে হাত মেলায় বা আওয়ামী লীগ যদি পোল্টি মারে, তবে বিএনপি বড় ঝুঁকিতে পড়বে, এটাও বিএনপির মধ্যে একটা ভয়। সেই দাবি করা হচ্ছে আওয়ামী প্ল্যাটফর্ম। আমি যদি একেবারে স্পেসিফিকলি নামই বলি, আওয়ামী লীগের একটা প্ল্যাটফর্ম রয়েছে আজকের কণ্ঠ, সেখানে আমি জানি না সেই পত্রিকার, অনলাইন পত্রিকার রেজিস্ট্রেশন আছে কিনা আমি জানি না, আমি নিশ্চিত নই। সেখান থেকে এই দাবিগুলো
দাবিগুলো করা হচ্ছে। এই দাবির সত্য মিথ্যা নিয়ে যাচাই করার মতো স্কোপ যেহেতু আমাদের হয়নি, সেহেতু এটাকে আমরা তাদের দাবি হিসেবেই বলছি, এটাকে কনফার্ম নিউজ হিসেবে উল্লেখ করতে চাই না, কারণ এই ধরনের কোনো তথ্য কোনো নির্ভরযোগ্য গণমাধ্যমের সূত্রে আমরা পাইনি। এটা আমরা এখন পর্যন্ত এটা ধরে নিতে চাই যে এটা আওয়ামী লীগের রাজনীতির এক ধরনের অ্যাক্টিভিজম। তারা এই অ্যাক্টিভিজমগুলো করে বিএনপি সরকারকে একটু দুর্বল, জনগণের কাছে দুর্বল হিসেবে উপস্থাপন করা, শেখ হাসিনা এটা রিফিউজ করেছেন সেটা বলে শেখ হাসিনার যে মানে হ্যাডামই তো বলা যায়, সেই হ্যাডাম যে এখনো অটুট রয়েছে সেটা প্রমাণ করার চেষ্টা করা, এই ব্যাপারগুলো তাদের রাজনৈতিক কৌশলগত ব্যাপার হতে পারে। কিন্তু যদি এটা সত্য হয় কিংবা এর আংশিকও সত্য হয়, কিছুটা আভাস ব্যাপারটা এরকম, আমরা একাধিক ভিডিওতে এই প্রসঙ্গে একটু আধটু কথা বলেছিও যে আওয়ামী লীগ এই মুহূর্তে বিভিন্ন ধরনের এই যে পুলিশের মধ্যে যে উদ্বেগ, যে 23 জুন কেন্দ্র করে তাদের একটা পরিকল্পনা রয়েছে, এই যে উদ্বেগ, আবার কালবেলার রিপোর্ট যে আগস্টকে কেন্দ্র করে একটা বড় পরিকল্পনা রয়েছে, সেগুলো করাটা আওয়ামী লীগের জন্য লাভজনক। আমরা এর আগে একটা ভিডিওতে এই কথা বলেছিলাম যে সেগুলো করা তাদের জন্য লাভজনক, নাকি ব্যাকডোরে বিএনপির সঙ্গে সরকারের সঙ্গে এক ধরনের সমঝোতার চেষ্টা করা সেটাই বুদ্ধিমানের কাজ হবে। সেই প্রশ্ন কিন্তু আমরা গতকালকের একটা ভিডিওতেই আমরা তুলেছিলাম। গতকালকের ভিডিওতে সেই প্রশ্ন তোলার 24 ঘন্টা পার হতে না হতেই আওয়ামী লীগের তরফ থেকে এরকম প্রচারণা আমরা লক্ষ্য করছি সামাজিক যোগাযোগ মাধ্যম এবং অনলাইন প্ল্যাটফর্মে। কি ইঙ্গিত দিচ্ছে এই ঘটনাগুলো? বিশেষ করে পুলিশি তথ্য যদি হয় যে 27 থেকে 60টি করে গড়ে শেখ হাসিনা ঘোষণার পরে সারা দেশে শোডাউন হয়েছে, 19 তারিখেই 77টি শোডাউন হয়েছে, এই ঘটনাগুলো যদি সত্য হয় তাহলে 23 তারিখ নিয়ে পুলিশের যে উদ্বেগ, আগস্ট মাস নিয়ে কালবেলার যে রিপোর্ট, এই রিপোর্টের বাস্তবতা একটু আধটু হলেও থাকতে পারে। সেই ক্ষেত্রে পুলিশ আরো সচেতন হবে এবং পুলিশ সচেতন হওয়ার পাশাপাশি আওয়ামী লীগের প্রতিও আমরা মানে আহ্বান জানাতে পারি যে আপনাদের কোনো আন্দোলন কিংবা কোনো আয়োজনই যেন সংঘাতময় না হয় এবং দেশটাকে বিশৃঙ্খল পরিবেশের দিকে নিয়ে যাওয়ার কোনো প্ল্যান যেন আপনারা না করেন, কারণ দিন শেষে জনগণ তাদেরই সমর্থন করে যারা জনগণের কথা ভেবে জনগণের ভোগান্তি হবে না এরকম উপায়ের রাজনীতি করার চেষ্টা করে। জনগণ কিন্তু ওই বিরোধী দলের রাজনীতি থেকে হরতাল, এই ব্যাপারটা পুরোপুরি একেবারে অ্যাভয়েড করে প্রমাণ করে দিয়েছে যে এই দেশের জনগণ আর ওই হরতাল ধর্মঘট এগুলো মানে না। দর্শক, আপনার কি মনে হয় যে দুটো গুরুত্বপূর্ণ পয়েন্ট নিয়ে আলোচনা করলাম সেই দুটোর বাস্তবতা আছে বলে কি আপনি মনে করেন, নাকি মনে করেন যে এটা একটা কৌশলগত প্রচার মাত্র? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের। যতই সংঘাতের মুখে আওয়ামী লীগকে ঠেলে দেওয়া হবে ততই সংকটে পড়বে সরকার। 2024 সালের জুলাইয়ের ঘটনায় এবং তার ধারাবাহিকতায় ডক্টর ইউনূসের শাসনামলে বাংলাদেশের প্রচণ্ড বিপর্যয় ঘটে গেছে। অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক, সাংবিধানিক প্রতিষ্ঠানে সেই সংকট কাটিয়ে ওঠাই একটি কঠিন সময়। একটি স্থিতিশীলতা বর্তমান সরকারের জন্য খুবই প্রয়োজন বলে আমার নির্মোহ ধারণা। এই ক্ষেত্রে রাজনৈতিক উত্তাপ ছড়ালে তা কোনোভাবেই সুখকর হবে না। সে কারণে আমার মনে হয় আওয়ামী লীগকে যত বেশি সংঘাতের দিক ঠেলে দেওয়া হবে ততই সংকট হবে সরকারের জন্য। একটি বিধ্বস্ত অর্থনীতি, সামাজিক, প্রশাসনিক পরিস্থিতির থেকে উত্তরণের জন্য স্থিতিশীলতার প্রশ্নটাকে গুরুত্ব দেওয়া উচিত। কিন্তু অতীত বলে ক্ষমতাসীনদের পাশে যারা থাকে তারা নাকি কখনোই কোনো সংকট দেখে না। এটা অতীতের সব সরকার আমলেই কেউ কোনো সংকট নেই এমনভাবেই সরকার প্রধানদের বোঝাবার চেষ্টা করেছে, তা সুখকর হয়নি। এখনো যারা অতি উৎসাহী, কোনো সংকট দেখছেন না, কিছুই দেখছেন না। 1975 সনে কিন্তু সবাই আওয়ামী লীগার হয়ে গেছিল। 2024 সালে কিন্তু নিরঙ্কুশভাবে আওয়ামী লীগ রাষ্ট্র ক্ষমতায় ছিল। জিয়াউর রহমান ক্ষমতায় থাকা অবস্থায় কিন্তু একই অবস্থা ছিল। এরশাদ সাহেব তো সকলকেই দলে ভেড়ালেন। আমার মনে হয় সংঘাতের দিকে আওয়ামী লীগের মতো প্রাচীনতম এবং বৃহত্তম রাজনৈতিক দল এবং দলের নেতাকর্মীদেরকে ঠেলে দেওয়া, নির্যাতন, নিপীড়নে মঙ্গল বয়ে আসবে না। সংঘাত সংকটকেই ডেকে আনবে, তা কল্যাণকর হবে বলে আমার মনে হয় না।
আমার মনে হয় বিষয়টা ক্ষমতাসীনদের গভীরভাবে ভেবে দেখা উচিত। সংকট কমাতে হলে আওয়ামী লীগকে তার সাংবিধানিক অধিকার চর্চা করার ক্ষেত্রে স্পেস করে দেওয়া উচিত, অন্যথায় বড় ধরনের ভুল হয়ে যাবে। আজ যে কথা বলছি এ কথাটা বাস্তবে দেখা যেতে পারে, এমনটি আমার ধারণা। এই ভিডিওগুলো দেখছিলেন, এ সম্পর্কে আপনাদের কোনো মতামত থেকে থাকলে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত আমাদের কমেন্টে লিখে পাঠাবেন। ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকতে পারেন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।